আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির আরেকটি টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যার নাম হচ্ছে প্রোনাউন। নাউন, প্রোনাউন, এগুলো থেকে কোশ্চেন নর্মালি মিস যায় না। পার্টস অফ স্পিচ থেকে যদি প্রশ্ন আসে ইউনিভার্সিটিতে, যদি না প্রায় সবগুলো ইউনিভার্সিটিতে প্রতি বছরে পার্টস অফ স্পিচ থেকে একটা না একটা কোশ্চেন করি। আর যদি পার্টস অফ স্পিচ থেকে কোশ্চেন করে তাহলে সবচেয়ে বেশি সম্ভাবনা থাকে নাউন এবং প্রোনাউন থেকে। সো নাউন কিন্তু আলোচনা হয়ে গিয়েছে, আজকে আমরা আলোচনা করব প্রোনাউন সম্পর্কে। ওকে, তো প্রোনাউন কি? নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় তাকে প্রোনাউন বলে, আমরা সবাই জানি এটা। তো নর্মালি আসলে এটা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আসবে না, তবে এই যে 8 প্রকার প্রোনাউন রয়েছে, 8 প্রকার প্রোনাউন, এগুলো কিন্তু আসতে পারে, এগুলো আসতে পারে, আসবে এমনটা না, আসতে পারে। এটা কেন বলছি? কারণ আসলে বিশ্ববিদ্যালয় তো কখনো বলে না যে আমাদের সিলেবাস এটা, বিশ্ববিদ্যালয় কখনো বলে দেয় না যে আমরা প্রোনাউনের এই যে এই জিনিসগুলো রাখবো, এই জিনিসগুলো রাখবো না। সো আসলে এটা আমাদেরকে বেসিক ধারণা রাখতেই হবে সবার। সো পার্সোনাল প্রোনাউন কোনগুলো, ডিমনস্ট্রেটিভ প্রোনাউন কোনগুলো, হ্যাঁ, রিসিপ্রোকাল কোনগুলো, ইন্টারোগেটিভ কোনগুলো, রিলেটিভ কোনগুলো, সেগুলো আমাদেরকে মনে রাখতে হবে। ওকে, এরপরে আমাদের এই যে বক্সটা সবাই দেখতে পাচ্ছ, এই বক্সটা আসলে সবার জন্যই মনে রাখতে হবে, এটা মাস্ট। কেন মাস্ট বলছি? আসলে আমরা এইচএসসি পাস করেছি অনেকে, বা এইচএসসিতে পড়ছি, কিন্তু আজও আমরা এই জিনিসগুলো এখনও জানি না। যার বেসিক বলতে কিছু নাই, তাকে আমি সামনে কিভাবে নিয়ে যাব? আমি গত বছরই দেখেছি এরকম অনেক স্টুডেন্টকে আমি পড়িয়েছি। সো প্রোনাউন সব শেষ করে দিলাম, সবগুলো রুল শেষ করে দিলাম, সব বুঝাই দিলাম, কিন্তু শেষে এসে জিজ্ঞেস করতেছি যে আই এর পসেসিভ প্রোনাউন কি, এটাই বলতে পারছে না। শি এর পসেসিভ অ্যাডজেক্টিভ কি, এটাই বলতে পারছে না। আমি যদি বলি যে দে এর পসেসিভ প্রোনাউন কি, এটাই বলতে পারছে না। হ্যাঁ, নর্মালি অনেক স্টুডেন্ট আবার এই যে আই এর অবজেক্টিভ প্রোনাউন কি, এটাই বলতে পারে না। তো যার এই বেসিকগুলো নাই, তাকে আমি কিভাবে সামনে নিয়ে যাব বলো? যার এই বেসিকটা থাকবে না, যে এই জিনিসগুলো জানবে মানে মনে রাখবে না, আই এর অবজেক্টিভ প্রোনাউন মি, তার পসেসিভ অ্যাডজেক্টিভ মাই, পসেসিভ প্রোনাউন মাইন, এভাবে সবগুলো পড়তে হবে। এটা ছাড়া সামনের দিকে যাওয়া খুবই অসম্ভব, কারণ আমি এরপরে যে নিয়মটাই পড়াবো সেখানে সাবজেক্টিভ প্রোনাউন, অবজেক্টিভ প্রোনাউন আসবে। সাবজেক্টিভ প্রোনাউন, অবজেক্টিভ প্রোনাউন আসবে 90% ক্ষেত্রে, আর 10% ক্ষেত্রে পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ প্রোনাউন আসবে। ওকে, তো যাই হোক, এখনও আমরা অনেকে এই পসেসিভ অ্যাডজেক্টিভ এবং পসেসিভ প্রোনাউন সম্পর্কে অনেক কনফিউশনে ভুগতেছি। তো তাদের জন্য একটা শর্টকাট নিয়ম বলি, হ্যাঁ, যদি এটা হচ্ছে সাধারণত হয় যে পসেসিভ অ্যাডজেক্টিভ সাধারণত বাক্যের শেষে বসে না। সাধারণত জোরপূর্বক বসানো যাবে, সাধারণত পসেসিভ অ্যাডজেক্টিভ বাক্যের শেষে বসে না, আর পসেসিভ প্রোনাউন বাক্যের শেষে বসে। যেমন হিজ শার্ট ইজ বেটার দ্যান মাইন, হিজ শার্ট ইজ বেটার দ্যান মাইন। সো এটা কিন্তু শেষে বসেছে, একটা বাক্যের শেষে বসেছে এই মাইনটা। এই একটা বাক্য, এই বাক্যটার শেষে বসেছে। সো যেহেতু এটা শেষে বসেছে, তো শেষে বসে কে? পসেসিভ প্রোনাউন। সো এই মাইনটা কি? পসেসিভ প্রোনাউন। এবং আমরা এখানে এটাই শিখেছি যে এই মাইনটা হচ্ছে পসেসিভ প্রোনাউন। আরেকটা কথা বলেছি যে পসেসিভ অ্যাডজেক্টিভ সাধারণত বাক্যের শেষে বসে না। পসেসিভ অ্যাডজেক্টিভ কি হয়? সাধারণত বাক্যের শেষে বসে না। শেষে না বসলে কোথায় বসবে? তাহলে মাঝখানে কোথাও না কোথাও বসবে। তাহলে হিজ শার্ট ইজ বেটার দ্যান মাই শার্ট, হিজ শার্ট ইজ বেটার দ্যান মাই শার্ট। এই যে মাইটা আছে, এই মাইটা কি? এই শার্টের সামনে বসেছে, তার মানে এটা কিন্তু শেষে বসে নাই। যেহেতু শেষে বসে নাই, সুতরাং এটা কি? এটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ অথবা অ্যাডজেক্টিভ। তো যাই হোক, এটা পসেসিভ অ্যাডজেক্টিভ। আমরা এই যে দেখো পসেসিভ অ্যাডজেক্টিভ কি? মাই। সো অনেকে আসলে এই জিনিসগুলো ভুল করে, মাইটা কি অনেকে বলে ফেলে প্রোনাউন, হুট করে বলে ফেলে। হ্যাঁ, তো এইগুলো আসলে একটু সচেতন থাকতে হবে। এখন আমরা প্রোনাউনের ব্যবহার শিখব। প্রোনাউনের ব্যবহার হয়ে থাকে সাবজেক্ট হিসেবে অথবা অবজেক্ট হিসেবে, সাবজেক্ট হিসাবে অথবা অবজেক্ট হিসেবে। তো আমি এখন পড়বো হচ্ছে সাবজেক্ট হিসাবে। সাবজেক্ট হিসাবে সাবজেক্টিভ প্রোনাউন ব্যবহৃত হয়, যেমন হি ইজ এ স্টুডেন্ট, খুবই সহজ বিষয়, এখানে হিটা আছে সাবজেক্টিভ প্রোনাউন। এরপরে মনে রাখতে হবে বি ভার্ব প্লাস সাবজেক্টিভ প্রোনাউন। এই জিনিসটা আমি যত সহজ করে বোঝাচ্ছি তত সহজ করে কেউ বোঝাবে না। আর এগুলো বই অনেক জটিল করে লেখা আছে যে বি ভার্ব প্লাস সাবজেক্টিভ প্রোনাউন, অনেক সহজভাবে বুঝাই দিলাম।
এবং এখানে যে এক্সাম্পলটা দিচ্ছি অনেক সহজ এক্সাম্পল, তাই বলে এই এক্সাম্পলটা কিন্তু পরীক্ষায় আসবে না। এই যে বেসিকটা আমরা অর্জন করছি সেখান থেকে আরও কঠিন কঠিন জিনিস আমাকে সলভ করতে হবে। সো ইট ইজ হি হু ইজ এ স্টুডেন্ট, এখানে এই ইজটা কি বি ভার্ব, সো বি ভার্বের পরে অবশ্যই আমার সাবজেক্টিভ প্রোনাউনই লাগবে। এই জন্য আমি এই হিটা কী করলাম, সাবজেক্টিভ প্রোনাউন বসাইলাম। এরপরে তুলনা বোঝাতে দেন বা অ্যাজের পরে সাবজেক্টিভ প্রোনাউন, তুলনা বোঝাতে দেন বা অ্যাজের পরে সাবজেক্টিভ প্রোনাউন। হি ইজ টলার দ্যান আই, হি ইজ টলার দ্যান আই। সো এই যে দ্যানটা কি তুলনা বুঝাইছে দেন দিয়ে, যে সে আমার চেয়ে লম্বা। সো তুলনা বোঝাতে দেন বা অ্যাজের পরে, মানে দেনের পরে যেটা বসবে সেটা অবশ্যই সাবজেক্টিভ প্রোনাউন হতে হবে। অনেকে এটাকে বলে হি ইজ টলার দ্যান মি, সো এটা কিন্তু ভুল। সো আমাদের সাবজেক্ট হিসাবে কয়টা রুল, 3টা রুল। সাবজেক্ট হিসাবে সাবজেক্টিভ প্রোনাউন, বি ভার্ব প্লাস সাবজেক্টিভ প্রোনাউন, তুলনা বোঝাতে দেন বা অ্যাজের পরে সাবজেক্টিভ প্রোনাউন। এগুলো জিনিস যে কতটা কাজের কিছুক্ষণ পরেই বুঝতে পারবে। আসলে এখন এটা নর্মাল মনে হচ্ছে, কিন্তু যখন আমরা প্র্যাকটিসে চলে যাব এই ছোট ছোট কথাগুলো যে কতটা গুরুত্বপূর্ণ তখন আমরা বুঝতে পারবো। ওকে, অবজেক্ট হিসেবে অবজেক্টিভ প্রোনাউন ব্যবহৃত হয়। অবজেক্ট হিসেবে অবজেক্টিভ প্রোনাউন ব্যবহৃত হয়, যেমন আই নো হিম, আমি কাকে চিনি, তাকে চিনি, আমি তাকে চিনি। এই তাকে এটা কি অবজেক্ট, সুতরাং অবজেক্ট হিসাবে অবজেক্টিভ প্রোনাউন। এখন প্রিপোজিশন প্লাস অবজেক্টিভ প্রোনাউন, প্রিপোজিশন প্লাস অবজেক্টিভ প্রোনাউন মাথায় রাখতে হবে। ইনফিনিটিভ প্লাস অবজেক্টিভ প্রোনাউন মাথায় রাখতে হবে। এক্সাম্পল দিলাম না, এগুলো আমরা প্র্যাকটিসে গেলে দেখতে পারবো। এখন একটা কথা আমাদের মনে রাখতে হবে যে পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন, পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন। কিছুক্ষণ আগে আমরা বললাম যে দিস ইজ আওয়ার হাউস, দিস ইজ আওয়ার হাউস, এখানে আওয়ারটা কি, এখানে আওয়ারটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। কেন আমরা বলেছি যে পসেসিভ অ্যাডজেক্টিভ বাক্যের শেষে বসে না, তাহলে কি বসে, তার একটু আগে বসে। সো এটা কি পসেসিভ অ্যাডজেক্টিভ। কিন্তু আমি যদি এখানে বলি দিস হাউস ইজ আওয়ার্স, দিস হাউস ইজ আওয়ার্স, সেক্ষেত্রে ওই আওয়ার্সটা হয়ে যেত পসেসিভ প্রোনাউন। সো এইখানে আওয়ার হাউসের এটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। সো আমরা বললাম দিস ইজ আওয়ার হাউস, এইটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে আমরা দেখলাম যে পসেসিভ অ্যাডজেক্টিভের পরে সবসময় একটা নাউন বসে, তার মানে পসেসিভ অ্যাডজেক্টিভের পরে সবসময় একটা নাউন বসে। এইটা আমাদের মাথায় রাখতে হবে যে পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এই ছোটো ছোটো জিনিসগুলো অনেক কাজে লাগবে। ওকে, এখন আমরা প্র্যাকটিস করব। শরীফ অ্যান্ড ড্যাশ ওয়েন টু কক্সবাজার, এই শরীফটা কি সাবজেক্টিভ প্রোনাউন, তাহলে অ্যান্ডের আগে আছে সাবজেক্টিভ প্রোনাউন, তাহলে পরেও কি লাগবে, সাবজেক্টিভ প্রোনাউন লাগবে। তাহলে এই মিটা কি সাবজেক্টিভ প্রোনাউন, নো। মাইটা কি সাবজেক্টিভ প্রোনাউন, নো। আইটা হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন, সুতরাং কারেক্ট আনসার হচ্ছে বি। ওকে, ইট ইজ মাই নাকি মি নাকি আই, হু ইজ লায়েবল, হু ড্যাশ লায়েবল। এই যে ইট ইজ, এই ইজটা কি একটা বি ভার্ব, আর আমরা কিছুক্ষণ আগে বললাম যে বি ভার্ব প্লাস সাবজেক্টিভ প্রোনাউন। এই যে দেখো বি ভার্ব প্লাস সাবজেক্টিভ প্রোনাউন, তাহলে এখানে কি হবে, বি ভার্ব তারপর লাগবে সাবজেক্টিভ প্রোনাউন, এটাও নয় সাবজেক্টিভ প্রোনাউন, এটাও নয়, এইটা হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন। সো ইট ইজ আই, নট ইট ইজ মি, ইট ইজ আই। সো এটা হচ্ছে আমি, যে কি, যে সবসময় হু এর পরে সবাই ইজ লাগায় দেয়, সবসময় হু এর পরে ইজ লাগায় দেয়, হু ইজ লায়াবল, নো। এই যে এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, আর মনে রাখতে হবে রিলেটিভ প্রোনাউন তার পূর্বের সাবজেক্ট অনুযায়ী ভার্ব গ্রহণ করে, রিলেটিভ প্রোনাউন তার পূর্বের সাবজেক্ট অনুযায়ী ভার্ব গ্রহণ করে। তাহলে তার পূর্বের সাবজেক্ট হচ্ছে আই, তার পূর্বের সাবজেক্ট হচ্ছে আই। সো আই এর পরে কী হবে, অ্যাম হবে, আই এর পরে কী হবে, অ্যাম হবে। সুতরাং অ্যান্সার হচ্ছে ইট ইজ আই হু অ্যাম লায়েবল, ইট ইজ আই হু অ্যাম লায়েবল। ওকে, জাস্ট বিটুইন কারিম অ্যান্ড হি, হিম নাকি হিজ, ডিভাইড দ্য ম্যাঙ্গো। হ্যাঁ, অনেকে এখানে বলতে পারে কারিম আছে, সো এখানে হি হবে, করিম আছে, এখানে কি হবে, হি হবে, কারণ অ্যান্ডের আগেও সাবজেক্টিভ প্রোনাউন আছে, তাহলে পরেও সাবজেক্টিভ প্রোনাউন লাগবে না, এটা ঠিক না। এখানে জাস্ট বিটুইন আছে, বিটুইন, সো বিটুইনটা কি একটা প্রিপোজিশন। সো প্রিপোজিশনের পরে কি একটা রয়েছে, একটা অবজেক্টিভ প্রোনাউন রয়েছে, মানে থাকবে, কারণ আমরা জানি প্রিপোজিশন প্লাস অবজেক্টিভ প্রোনাউন, কিছুক্ষণ আগে আমরা পড়েছি, অনেকের হয়তো বা মনে নাই, প্রিপোজিশন প্লাস অবজেক্টিভ প্রোনাউন, প্রিপোজিশন প্লাস অবজেক্টিভ প্রোনাউন, এটা একদম সূত্র, এটা মনে রাখতেই হবে। সো এইখানে আমরা দেখতে পাচ্ছি
যে বিটুইনটা হচ্ছে একটা প্রিপোজিশন, এরপরে করিম নামটা দেখতে সাবজেক্টিভ প্রোনাউনের মতো হলেও এটা অবজেক্টিভ প্রোনাউন, কারণ এটা প্রপার নাউন, আর প্রপার নাউনের অবজেক্টিভ প্রোনাউন সাবজেক্টিভ প্রোনাউন দুইটাই সেম। সুতরাং এটা অবজেক্টিভ প্রোনাউন, তাহলে অ্যান্ডের আগে অবজেক্টিভ প্রোনাউন আছে, তাহলে পরেও অবজেক্টিভ প্রোনাউনই লাগবে। সো হিটা তো অবজেক্টিভ প্রোনাউন না, হিজটাও অবজেক্টিভ প্রোনাউন নয়, সুতরাং হিমটা হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন। সুতরাং এটাই হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ওকে, তো যাই হোক, এখানে আরও কিছু প্র্যাকটিস রয়েছে এই যে প্রিপোজিশনের পরে, অ্যাবাউটের পরে। সো এগুলা তোমাদের জন্য থাকলো, তোমরা সবাই চিন্তা করো। আই ডোন্ট নো অ্যাবাউট হার সিস্টার নাকি হার সিস্টার, তোমরা এটা জাজ করিও। আমি কিন্তু বলে দিয়েছি যে প্রিপোজিশনের পরে অবশ্যই কী হয়, অবজেক্টিভ প্রোনাউন হয়। তো যাই হোক, এই জিনিসগুলো আমাদের ভার্সিটি উইন বইয়ে দেওয়াই আছে, যারা এখনও কেনো না এই বইটা অবশ্যই কিনে নিবা। ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে গেলে এই বইটা মাস্ট লাগবে, কারণ এখানে এই একটা বইয়ের মধ্যে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান অনেক সুন্দর করে দেওয়া আছে, যেটা কোনো বইতে পাবে না। অনেক বইতে হিউজ পরিমাণ আছে, যেগুলো পড়তে অনেক বেশি টাইম লাগবে। এখানে অল্প পড়েই বেশি কিছু অর্জন করতে পারবে। সো বইটা কিভাবে কিনতে হয় এটা আসলে খুবই ইজি। এটা সম্পর্কে একটা টিউটোরিয়াল অলরেডি ইউটিউবে দেওয়া আছে। ইউটিউবে গিয়ে যদি তোমরা সার্চ করো যে হাউ টু বাই, আমি লিখি তোমাদেরকে, হাউ টু বাই ভার্সিটি উইন বুক, এটা লিখে যদি সার্চ দাও তাহলে কিন্তু একটা টিউটোরিয়াল আসবে। হাউ টু বাই ভার্সিটি উইন বুক লিখে সার্চ দিলাম, এই যে দেখো একটা ভিডিও টিউটোরিয়াল চলে আসছে যে কিভাবে ভার্সিটি উইন বইটি কিনবেন। এই ভিডিও টিউটোরিয়ালটা দেখলে খুব সুন্দরভাবে আপনারা ভার্সিটি উইন বইটা কিনতে পারবেন। আর যদি তারপরেও কিনতে না পারেন তাহলে অবশ্যই আমাদের হেল্পলাইনে ফোন দেবেন, আমাদের হেল্পলাইনের নাম্বারটা তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। ওকে, তো এখন আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে যেমন এই সেন্টেন্সটা দেখেন, লেট মি গো। কেন লেট আই গো হলো না? কারণটা হচ্ছে লেটের পরে নর্মালি অবজেক্টিভ প্রোনাউন হয়, লেটের পরে নর্মালি অবজেক্টিভ প্রোনাউন হয়, কিন্তু এইখানে লেট মি গো হইল, বাট এইখানে কিন্তু হবে না, এইখানে হবে না যে লেটের পরে অবজেক্টিভ প্রোনাউন। এই লেট দেখে এখানে আমি এখন অবজেক্টিভ প্রোনাউন হিম দিতে পারবো না, কারণ আমরা কিছুক্ষণ আগে একটা জিনিস শিখে আসছি। কি শিখে আসছি আবার দেখাই, পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন, পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন। সো এখানে দেখতেই পাচ্ছ যে লেটের পরে কি হচ্ছে, যাই থাকুক না কেন এরপরে কিন্তু একটা নাউন আছে, ব্রাদার। সো যেহেতু নাউন আছে তার মানে এখানে পসেসিভ অ্যাডজেক্টিভ থাকতে হবে। কি থাকতে হবে? পসেসিভ অ্যাডজেক্টিভ। সো পসেসিভ অ্যাডজেক্টিভ অথবা অ্যাডজেক্টিভ এখানে কোনটা, আমরা আবারও সেই বক্সটা দেখি যে পসেসিভ অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ হচ্ছে হিজ, হার, আওয়ার, দেয়ার। সো পসেসিভ অ্যাডজেক্টিভও যা, পসেসিভ প্রোনাউনও তা। সুতরাং আমরা এখানে পসেসিভ অ্যাডজেক্টিভ বা পসেসিভ প্রোনাউন যে কোনো একটা হবে, মানে হিজ হবে আর কি। তো যাই হোক, আমাদের হিম হবে না, কারণ অনেকে লেটের পরে অবজেক্টিভ প্রোনাউন হিম বসে দেয়, কিন্তু এখানে হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এই সূত্রটা হবে। ওকে, সো এগুলো আসলে অনেক ইজি জিনিস, তারপরও পড়াচ্ছি কারণ আসলে কার লেভেল যে কতটুকু এটা তো আমি বুঝতে পারছি না। যখন আমি 5-7 জনকে পড়াই সেখানে কার কতটুকু মেধা সেটা যাচাই করে পড়ানো যায়, কিন্তু অনলাইনে পড়াতে গেলে সবার লেভেল অনুযায়ী পড়াতে হবে, যেন একদম বেসিক টু অ্যাডভান্স পড়াতে হবে, কারণ হচ্ছে সবাই কে কতটুকু জানে সেটা তো আমি জানি না, তাই না? সো রিফ্লেক্সিভ প্রোনাউন পড়াচ্ছি এখন। যদি সাবজেক্ট প্লাস ভার্ব রিফ্লেক্সিভ প্রোনাউন হয় সেক্ষেত্রে তার অর্থটা হবে এরকম যে আমি নিজেই কাজ করি, আই ওয়ার্ক মাইসেলফ। আমি যদি এরকম বলি যে আই রিড মাইসেলফ, তাহলে মানে আমি নিজেই পড়ি। আই ওয়ার্ক মাইসেলফ, আমি নিজেই কাজ করি। কিন্তু এই সেন্টেন্সটা শুধু মাইসেলফটাকে যদি একটু সামনে এনে দেওয়া যায় যে আই মাইসেলফ ওয়ার্ক, তখন তার অর্থটা হয়ে যায় আমিই কাজ করি, তার অর্থটা হয়ে যায় আমিই কাজ করি। সো এটার কিন্তু দুই রকম অর্থ, আই ওয়ার্ক মাইসেলফ আমি নিজেই কাজ করি, আই মাইসেলফ ওয়ার্ক আমিই কাজ করি। ওকে, এখন এই জিনিসটা মনে রাখতে হবে, অ্যাভেল, অ্যাবসেন্ট, এনজয়, প্রেজেন্ট, প্রাইড, ফ্লুম, এই ভার্বগুলোর সাথে সবসময় রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহৃত হয়। মনে রাখতে হবে অ্যাভেল, অ্যাবসেন্ট, এনজয়, প্রেজেন্ট, প্রাইড, ফ্লুম, এই ভার্বগুলোর পরে সবসময় রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করতেই হবে। এই নিয়মগুলো যে কতটুকু কার্যকরী তা যখন প্র্যাকটিসে যাব তখনই আসলে বুঝতে পারবো। দে এনজয় ইট, তারা এনজয় করেছে, ইন দ্য পার্টি, সো পার্টিতে। এখন যেহেতু এনজয় আছে, এই এনজয় ভার্বটা থাকার কারণে এখানে আমার রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করতে হবে।
সো রিফ্লেক্সিভ প্রোনাউন এখানে দেমও না, দেয়ার্সও নয়, দেমসেলভেস, এটাই হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। সো এটাই হচ্ছে সঠিক অ্যান্সার। সো বুঝতে পারছেন এই ধরনের কোশ্চেন এত সহজ আসবে না, বাট এই টাইপ অফ কোশ্চেনগুলো একটু কঠিনভাবে দেওয়া থাকবে, যেগুলো বুঝতে সমস্যা হবে। এগুলো আমরা আসলে যে বিগত বছর প্রশ্নগুলো আমরা সলভ করব, জানি না এই টিউটোরিয়ালে সলভ করতে পারবো কিনা, না পারলে অবশ্যই পরবর্তী টিউটোরিয়ালে সলভ করাবো। ওকে, এখন আমরা শিখব নান বাট। মনে রাখতে হবে নান বাট প্লাস সাবজেক্টিভ প্রোনাউন, আর এই নান বাট ছাড়া বাদ বাকি যত বাট আছে তার সাথে অবজেক্টিভ প্রোনাউন। নান বাটের সাথে সাবজেক্টিভ প্রোনাউন, আর এই নান বাট ছাড়া বাদ বাকি যত বাট আছে তার সাথে অবজেক্টিভ প্রোনাউন। সো নান বাট এরপরে কি আছে, শি, হার, হার্স আছে। সো আমি কি বললাম, নান বাটের পরে অবশ্যই সাবজেক্টিভ প্রোনাউন লাগবে, নান বাটের পরে অবশ্যই সাবজেক্টিভ প্রোনাউন লাগবে। সো নান বাটের পরে সাবজেক্টিভ প্রোনাউন কোনটা, শি। এই হার আর হার্স তো সাবজেক্টিভ প্রোনাউন না, সো অবশ্যই সঠিক অ্যান্সার শি। তাহলে নান বাট শি ক্যান সলভ দ্য প্রবলেম, এটাই হচ্ছে সঠিক অ্যান্সার। এখন এভরিওয়ান বাট যদি আসি, সো আমি কিছুক্ষণ আগে বললাম যে নান বাট প্লাস সাবজেক্টিভ প্রোনাউন। সো নান বাট ছাড়া এভরিওয়ান বাট হোক আর যে কোনো বাট হোক, বাদ বাকি সকল বাটের পরে কি হয়, অবজেক্টিভ প্রোনাউন হয়। সো এভরিওয়ান বাট, তাহলে কি হবে, এরপরে অবশ্যই অবজেক্টিভ প্রোনাউন লাগবে। তাহলে দে কিন্তু অবজেক্টিভ প্রোনাউন নয়, তাহলে অবজেক্টিভ প্রোনাউন কি, দেম। সুতরাং এভরিওয়ান বাট দেম হ্যাজ গন দেয়ার, এভরিওয়ান বাট দেম হ্যাজ গন দেয়ার। ওকে, এখন আমরা শিখবো যে দুইজনের মধ্যে হলে আমরা ব্যবহার করব ইচ আদার অথবা বিটুইন, আর দুইয়ের অধিক জনের মধ্যে যদি কোনো কাজ সম্পাদিত হয় তখন সেখানে আমরা ইউজ করব ওয়ান অ্যানাদার অথবা অ্যামং। তাহলে দুইয়ের মধ্যে হলে ইচ আদার অথবা বিটুইন, আর দুইয়ের বেশি হলে ওয়ান অ্যানাদার অথবা অ্যামং। ওকে, তো এগুলো ছোট ছোট জিনিস বাট অনেক কাজের জিনিস। হ্যাঁ, টু ব্রাদার্স, দুইজন ভাই, তাহলে কী হবে, লাভ, দুইজনের মধ্যে তাহলে হবে ইচ আদার। হ্যাঁ, যখন 5 টিচার্স, 5 জন শিক্ষক, দুইয়ের বেশি, তখন কী হবে, রেসপেক্ট ওয়ান অ্যানাদার। ওকে, সো এই ছোটো ছোটো জিনিসগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। এগুলোকে অনেকে মনে করে এগুলো অনেক সহজ জিনিস, বাট অ্যাডমিশনে গিয়ে এই ছোটো ছোটো জিনিসগুলো কখন যে কোন কাজে লাগবে নিজেরাও জানো না। একটা মডেল কোশ্চেন সলভ করিও, দেখিও একটা প্রশ্ন কিন্তু এই টাইপের এইগুলো নিয়ম থেকেই আসবে, বাট তুমি অ্যান্সার করতে পারছো না। এটার কারণ হচ্ছে চর্চার অভাব। হ্যাঁ, ওকে, সো এখন আমরা শিখব ওয়ান ভার্সেস ওয়ান্স। ওয়ান ভার্সেস ওয়ান্স, এটা আসলে অনেক সহজ। আমাদেরকে মনে রাখতে হবে যে ওয়ান থাকলে হয় ওয়ান্স, ওয়ান থাকলে হয় ওয়ান্স, আর ওয়ান না থাকলে বাদ বাকি যত ওয়ান আছে সেগুলো থাকলে হয় হিজ অথবা হার। শুধু ওয়ান থাকলে হয় ওয়ান্স, আর বাদ বাকি যত ওয়ান আছে সেগুলো থাকলে হবে হিজ অথবা হার। ঠিক আছে, ওয়ান শুড রেসপেক্ট, এখানে কি আছে, ওয়ান আছে, তাহলে অবশ্যই এই গ্যাপের মধ্যে ওয়ান্স হতেই হবে। সুতরাং ওয়ান শুড রেসপেক্ট ওয়ান্স টিচার। ওকে, কিন্তু এখন এভরি ওয়ান, আগে ছিল শুধু ওয়ান, এখন এভরি ওয়ান। আমি বললাম না ওয়ান থাকলে হয় ওয়ান্স, আর বাদ বাকি যত ওয়ান আছে সেগুলো থাকলে হবে হিজ অথবা হার। সুতরাং এখানে এভরি ওয়ান আছে, এখন আমি কি লিখবো, এইদিকে হিজ অথবা হার খুঁজবো। ঠিক আছে, সো এভরি ওয়ান শুড লাভ, অবশ্যই ওয়ান ওয়ান্স হবে না, হিজ হবে, বাট এখানে হিজ আর হার দুইটা আছে, সুতরাং এটাই সঠিক অ্যান্সার। ওকে, পরীক্ষায় কিন্তু এরকম হিজ আর হার থাকবে না, একটাতে থাকবে হার আর একটাতে থাকবে আওয়ার্স, হাম্বি তাম্বি থাকবে, বাট হিজ অথবা হার যে অপশনটাতে থাকবে সেটাই সঠিক অ্যান্সার। ওকে, সো আমাদের মনে রাখতে হবে ওয়ান থাকলে হবে ওয়ান্স, আর বাদ বাকি ওয়ান থাকলে হবে হিজ অথবা হার। ওকে, এখন আমরা শিখব পার্সনের ক্রম। আমাদেরকে মনে রাখতে হবে 2, 3, 1 পজিটিভ কিছু, 1, 2, 3 নেগেটিভ কিছু, 2, 3, 1 পজিটিভ কিছু, 1, 2, 3 নেগেটিভ কিছু। এটা মনে রাখার সহজ কৌশল হচ্ছে 1, 2, 3 মানে হচ্ছে সোজা পথ। এই সোজা পথে গেলে কি হয়, নেগেটিভ কিছু হয়। সোজা পথে গেলে নেগেটিভ কিছু হয়। বাংলাদেশে যেমন সোজা পথে মানে সৎ পথে বড়লোক হওয়া কিন্তু অনেক কঠিন, কিন্তু ভালো কিছু পেতে গেলে কী করতে হয়, বাঁকা পথে যেতে হয়, মানে 2, 3, 1 মানে উল্টো পথে যেতে হবে। যদিও বা এটা ঠিক না, সোজা পথে যাওয়া উচিত, কিন্তু এরকমটা সিস্টেমের অভাবে, সিস্টেমের কারণে বাংলাদেশে এরকম যে বাঁকা পথে গেলে তুমি তাড়াতাড়ি বড়লোক হতে পারবা, বাট এটা কিন্তু সৎ পথ নয়। তো যাই হোক, আমরা কখনোই অসৎ পথ থেকে আয় উপার্জন করব না। তো আমাদের এখানে বোঝানোর স্বার্থে বোঝাইলাম যে যদি তুমি ভালো কিছু করতে চাও, মানে ভালো কিছু পেতে হলে তোমাকে কী করতে হবে, বাঁকা পথে যেতে হবে, সেটা বোঝানোর স্বার্থে বললাম। দ্যাট মিনস সোজা পথে গেলে নেগেটিভ কিছু হবে, আর বাঁকা পথে গেলে মানে 2, 3, 1 পথে গেলে
কী হবে, ভালো কিছু হবে। সো এখানে আসলে 1 2 3 মানে হচ্ছে সোজা পথ, তার মানে হচ্ছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আর 2 3 1 মানে হচ্ছে সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, ফার্স্ট পার্সন। ওকে, তো এখন আমি এই কোশ্চেনটা দেখো, কোন সেন্টেন্সটি সঠিক? হি, ইউ অ্যান্ড আই হ্যাভ ডান ইট। সো এইখানে সে একটা কাজ করেছে, এটা কিন্তু নেগেটিভ কিছু বোঝাচ্ছে না, এটা পজিটিভ কিছু বোঝাচ্ছে। সো পজিটিভ কিছু বোঝালে আগে সেকেন্ড পার্সন থাকতে হবে, 2 3 1। এখানে আগে কিন্তু সেকেন্ড পার্সন নেই। আমরা কিছুক্ষণ আগে পড়লাম যে পজিটিভ কিছু বোঝাবে, মানে হচ্ছে 2 3 1 দিয়ে পজিটিভ কিছু বোঝাবে। সো পজিটিভ কিছু বোঝাচ্ছে। সো আগে আমার সেকেন্ড পার্সন থাকতে হবে, তারপরে থার্ড পার্সন, তারপরে ফার্স্ট পার্সন। সো এখানে আগে আমার সেকেন্ড পার্সন নেই, সুতরাং এটা রং অ্যান্সার। হ্যাঁ, এখানে আবার কি আছে, আই, ইউ অ্যান্ড হি হ্যাভ মেড দ্য টয়। সো এখানে তারা একটা টয় তৈরি করেছে, একটা খেলনার তৈরি করতেই পারে, বাট এখানে তো নেগেটিভ কিছু বোঝাচ্ছে না, পজিটিভ কিছু বোঝাচ্ছে। তাহলে আগে থাকতে হবে সেকেন্ড পার্সন, সেটাও কিন্তু নেই। 2 3 1 এই ফর্মেটে সাজাতে হবে, সেটাও কিন্তু নেই। সো এটা হচ্ছে রং সেন্টেন্স, ইনকারেক্ট সেন্টেন্স। সো এইখানে ইউ, হি অ্যান্ড আই হ্যাভ গন দেয়ার, তারা একটা জায়গায় গিয়েছে, হতে পারে এটা পজিটিভ কিছুই বোঝাচ্ছে। সো আগে সেকেন্ড পার্সন, তারপরে থার্ড পার্সন, তারপরে ফার্স্ট পার্সন। সো এটা হচ্ছে কারেক্ট সেন্টেন্স। আর আই, ইউ অ্যান্ড করিম আর গিলটি, তারা কিন্তু দোষী। তারা কোনো দোষী কেন হয়েছে? তারা কোনো না কোনো একটা খারাপ কাজ করেছে, যার ফলে তারা দোষী হয়েছে। সো এইটা কিন্তু নেগেটিভ কিছু বোঝাচ্ছে। তো আমি বললাম যে যদি নেগেটিভ কিছু বোঝায় তাহলে অবশ্যই 1 2 3 এই ফর্মেটে থাকতে হবে। তার মানে আগে ফার্স্ট পার্সন, তারপরে সেকেন্ড পার্সন, তারপরে থার্ড পার্সন, এই ফর্মেটে সাজাইতে হবে। দেখি সেভাবে সাজানো আছে কিনা। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এই ফর্মেটে সাজানো আছে, তার মানে এটাও সঠিক অ্যান্সার। তার মানে সি আর ডি দুইটাই সঠিক অ্যান্সার। তো আমার দর্শকদের মধ্যে এখনও যারা জানে না যে ফার্স্ট পার্সন কোনগুলো, তাদেরকে বলে রাখি, আমি সম্পর্কিত যত কিছু রয়েছে সব হচ্ছে ফার্স্ট পার্সন, আর তুমি সম্পর্কিত যত কিছু রয়েছে সব হচ্ছে সেকেন্ড পার্সন, আর আমি তুমি ছাড়া বাকি আছে যারা থার্ড পার্সন তারা। ওকে ওকে, এখন আমি শেখাবো হু এবং হুমের ব্যবহার, খুব সহজভাবে শেখাবো। সো এটাকে অনেকভাবে পড়ায়। অনেকে পড়ায় যে আসলে হু হচ্ছে সাবজেক্ট আর হুম হচ্ছে অবজেক্ট। হু হচ্ছে সাবজেক্ট, হুম হচ্ছে অবজেক্ট। সেন্টেন্সে যদি সাবজেক্ট যদি ভার্বের চেয়ে কম হয়, মানে সাবজেক্ট যদি কম হয়, তাহলে আমি কি বসাবো? হু বসাবো। আর যদি সাবজেক্ট বেশি হয়, তার মানে অবজেক্ট যদি কম হয়, তাহলে আমি হুম বসাবো। কিন্তু এইভাবে আসলে ভর্তি পরীক্ষায় প্রশ্নগুলো ফাইন্ড আউট করা খুবই মুশকিল, কারণ একটা কোশ্চেনে কোথায় সাবজেক্ট কম আছে নাকি কোথায় অবজেক্ট কম আছে, ওই জিনিসটা খুঁজতে খুঁজতে 3-4 মিনিট চলে যায়। সো এটা আসলে সঠিক ফর্মুলা নয়। এভাবে আসলে আমাদেরকে ইউনিভার্সিটিতে পরীক্ষায় ভালো করা যাবে না। সো আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এই জিনিসগুলো শিখতে হবে। হু মানে হচ্ছে কে যে, হুম মানে হচ্ছে কাকে যাকে, হুইস মানে হচ্ছে কোনটি, হুস মানে হচ্ছে কার। এগুলো আমাদেরকে শিখতে হবে। হু মানে হচ্ছে কে যে, হুম মানে হচ্ছে কাকে যাকে, হুইস মানে হচ্ছে কোনটি, হুস মানে হচ্ছে কার। সো হু মানে যে কে এবং যে, এটা দুই রকম অর্থ। যদি হু শব্দটা বাক্যের শুরুতে থাকে তার অর্থ হবে কে, আর যদি মাঝখানে থাকে তাহলে তার অর্থ হবে যে। হুম শব্দটা শুরুতে থাকলে হবে কাকে, এবং মাঝখানে থাকলে তার অর্থ হবে যাকে। হুইস শব্দটা যদি থাকে তার অর্থ কোনটি, হুস শব্দটা যেখানে থাকবে তার অর্থ হচ্ছে কার। এই শব্দের অর্থগুলো জানলে আমরা খুব সহজেই সেই সম্পর্কিত প্রশ্নগুলো সলভ করতে পারবো। কিভাবে পারবো? হু ইজ ইয়োর ফেভারিট টিচার? তোমার ফেভারিট টিচার কে? হু প্রথমে ব্যবহৃত হয়েছে। আমি বললাম যে হু শব্দটা যদি প্রথমে ব্যবহৃত হয় তার অর্থ হবে কে। কে কে তোমার ফেভারিট টিচার? বুঝতে পারছো? হু মেড দিস, কে এটা তৈরি করেছে, কে বইটা তৈরি করেছে? হু, কে। দিস ইজ দ্য পার্সন হু ইজ মাই ফেভারিট টিচার, এই হচ্ছে সেই ব্যক্তি যে আমার ফেভারিট টিচার। এই হচ্ছে সেই ব্যক্তি যে আমার ফেভারিট টিচার। যে এই যে মাঝখানে ব্যবহৃত হয়েছে এই জন্য এর অর্থ হচ্ছে যে। এই হুটা মাঝখানে ব্যবহৃত হয়েছে এই জন্য এর অর্থ হয়ে গেছে যে। ওকে, সো অর্থ জানলে এগুলো খুব সহজে বোঝা যায়। হুম ডু ইউ ওয়ান্ট? তুমি কাকে চাও? হুম কাকে, যেহেতু প্রথমে ব্যবহৃত হয়েছে এই জন্য তার অর্থ হচ্ছে কাকে। হ্যাঁ, এই যে হুম প্রথমে ব্যবহৃত হলে তার অর্থ হয় কাকে, আর যদি মাঝখানে ব্যবহৃত হয় তাহলে তার অর্থ হয়ে যাবে যাকে। ওকে, সো আই ডোন্ট নো, আমি জানি না। উইথ হুম আই উইল গো টু স্কুল, আমি কার সাথে স্কুলে যাব। আই ডোন্ট নো, আমি জানি না। উইথ হুম, আমি কার সাথে যাব স্কুলে। কার 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 বা যার, কার বা যার। সো হুম মানে হচ্ছে কাকে বা যাকে। যদি প্রথমে ব্যবহৃত হয় কাকে, আর মাঝখানে ব্যবহৃত হলে হবে যাকে বা যার, এরকম একটা হবে। সো এখানে যেহেতু মাঝখানে ব্যবহৃত হয়েছে আই ডোন্ট নো, আমি জানি না কার সাথে আমি যাব। তাছাড়া আমি একটা সহজ জিনিস বলে দেই, সেটা হচ্ছে
যদি গ্যাপের পরে একটা সাবজেক্ট থাকে এরকম, ওই সাবজেক্টটা থাকলে ওখানে একদম চোখ বন্ধ করে হুম বসাই দিয়ে দিবে, মানে হু বসার কোনো কোশ্চেনই থাকবে না যদি তার পরে একটা সাবজেক্ট থাকে। তাছাড়া দেখো এই যে হু যেখানে বসছে, হুয়ের পরে কি সাবজেক্ট আছে? এই হুয়ের পরে সাবজেক্ট আছে? এই হুয়ের পরে সাবজেক্ট আছে? নাই, কিন্তু এইখানে হুমের পরে সাবজেক্ট আছে। সো সাবজেক্ট দেখলেই হুট করে চোখ বন্ধ করে এদিকে হুম বসাই দিয়ে দিবে। হ্যাঁ, দিস ইজ দ্য হাউস, এই হচ্ছে বাড়ি, হুইচ আই ওয়ান্ট টু বাই, যে বাড়িটা আমি কিনতে চাই। সো এই হুইচটা যদি প্রথমে ব্যবহৃত হয় তার অর্থ হবে কোনটি, আর যেহেতু মাঝখানে ব্যবহৃত হয়েছে এই জন্য তার অর্থ হচ্ছে যেটি, মানে এই হচ্ছে সেই বাড়ি, যেই বাড়িটা আমি কিনতে চাই। সো এগুলো আসলে ফিলিংসের বিষয়, ইংলিশটা আসলে রুল দিয়ে যে পড়ার চেষ্টা করবে তার পক্ষে ইংরেজি শেখা কখনোই সম্ভব না। একটু বুঝে বুঝে ফিলিংস সহকারে পড়তে হবে, অনুভব করতে হবে ইংলিশটা, তাহলে খুব সহজে এটা আয়ত্তে আনা যাবে। ওকে, এখন আমি পড়াবো দ্যাট ভার্সেস হোয়াট। এই ছোট্ট জিনিসগুলো যে কত কার্যকরী আমরা পরের এপিসোডে জানতে পারবো, কারণ আজকে হয়তো বা এমনিতে ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে, আজকে বিগত বছরের প্রশ্নগুলো সলভ করতে পারছি না, বাট নেক্সট ক্লাসে অবশ্যই বিগত বছরের প্রশ্নগুলো সলভ করাবো যারা আমাদের সাথে থাকবে। আমি বিশ্বাস করি যারা আমাদের সাথে থাকবে তারা অবশ্যই ইউনিভার্সিটিতে চান্স পাবে, যারা আমাদের সাথে থাকবে তারা অবশ্যই ইউনিভার্সিটিতে চান্স পাবে, কারণ আমরা এখন থেকে শুরু করেছি এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির পূর্ব পর্যন্ত এই প্রোগ্রামটা চালু রাখবো। তো অবশ্যই আমাদের সাথে যারা থাকবে তারা অবশ্যই ইউনিভার্সিটিতে চান্স পাবে বলে আমি বিশ্বাস করি। যারা আজকে এই ক্লাসটা প্রথম দেখছো তারা ইউটিউবে নাহিদ 24 লিখে সার্চ দিবে, সার্চ দিলে দেখতে পাচ্ছ যে এই যে ইউটিউব চ্যানেলটা, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে সাথে থাকবে, এবং এখানে যে প্লেলিস্টটা রয়েছে অ্যাডমিশন ফ্রি কোর্স 2020, এই কোর্সটার সাথে যে থাকবে আশা করছি তার ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পসিবিলিটি বেড়ে যাবে, কারণ আমরা এই কোর্সটা ফ্রি বলে অনেকে বলতে পারে যে ফ্রি কোর্স, ওকে, আমাদের কিন্তু পেইড কোর্সও আছে। তো আপনি যদি চান আমাদের পেইড কোর্সেও ভর্তি হতে পারেন। আমাদের পেইড কোর্সে ভর্তি হতে গেলে এই যে স্ক্রিন নাম্বার দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে ফোন করতে পারেন, বাট যাদের সামর্থ্য নেই তাদের জন্য এনাফ, যথেষ্ট ভালো আছে এই কোর্সটা। হ্যাঁ, আপনারা সবাই এই যে ক্লাসগুলো করছেন বুঝতে পারছেন যে আমাদের যথেষ্ট কোয়ালিটিপূর্ণ। বাংলাদেশে অ্যাডমিশনে এত কোয়ালিটি সম্পন্ন ক্লাস কোথাও নেওয়া হয় বলে আমার জানা নেই। অনেকে দেখো তোমরা যে অনেকে অ্যাডমিশনে ক্লাস নেয় হোয়াইট বোর্ডে, ব্ল্যাকবোর্ডে কী লিখতেছে সেটাই আমরা বুঝতে পারছি না, সো সেখানে আমি কি ক্লাস করব, তাই না? সো যাই হোক, দ্যাট ভার্সেস হোয়াট এটা কেন বলতেছি, কারণ কোথায় দ্যাট হবে আর কোথায় হোয়াট হবে এইটা নিয়ে কনফিউশন পড়বা। এই সম্পর্কিত প্রায়ই কোশ্চেন আসে ইউনিভার্সিটিতে, প্রায়ই। সো এখানে সহজ একটা সমাধান দেই, তার আগে আমরা এই দুইটা এক্সাম্পল একটু দেখি। ডিড ইউ সি, তুমি কি দেখেছো হোয়াট শি রোট, যে সে কী লিখলো? ডিড ইউ সি, তুমি কি দেখেছো দ্য মেসেজ দ্যাট হি রোট, যে সে কী মেসেজটা লিখেছে সেটা কি তুমি দেখেছো? সো এখানে মেইন তফাৎটা হচ্ছে ডিড ইউ সি বলার পরে এখানে আর কিছু নাই, আর এখানে ডিড ইউ সি এর পরে দ্য মেসেজ আছে। তার মানে পার্থক্যটা কোথায় তা নিশ্চয়ই এখন বুঝতে পারছো, যে গ্যাপের আগে যদি নাউন বা অবজেক্ট থাকে তাহলে দ্যাট ব্যবহৃত হয়, গ্যাপের আগে যদি নাউন বা অবজেক্ট থাকে তাহলে দ্যাট ব্যবহৃত হয়। এই যে গ্যাপ, এটা একটা গ্যাপ রাখবে, এর আগে নাউন বা অবজেক্ট আমার নাই, সো হোয়াট বসাবো। আর এই যে এটা হচ্ছে গ্যাপের আগে আমার কী আছে, দ্য মেসেজ, মানে অবজেক্ট অথবা নাউন, এই মেসেজটা একটা নাউন। সো এই যে গ্যাপটা বসাইছে, এই গ্যাপের আগে নাউন আছে বা অবজেক্ট আছে, এই জন্য আমি এখানে হোয়াট না বসাই কী বসাবো, দ্যাট বসাবো। সো অবজেক্ট বা নাউন থাকলে দ্যাট, আর অবজেক্ট বা নাউন না থাকলে হোয়াট। এত সহজভাবে কোথাও শেখাবে বলে আমার জানা নেই। এখন ইউনিভার্সিটিতে প্রায়ই এই দ্যাট অফ এবং দোজ অফ সম্পর্কিত প্রশ্ন আসে, দ্যাট অফ এবং দোজ অফ সম্পর্কিত। সাবজেক্ট যদি আনকাউন্টেবল নাউন হয় তাহলে দ্যাট অফ ব্যবহৃত হয়, এটা মনে রাখতে হবে। সাবজেক্ট যদি আনকাউন্টেবল নাউন হয় তাহলে দ্যাট অফ ব্যবহৃত হয়, আর সাবজেক্ট যদি প্লুরাল কাউন্টেবল হয় তাহলে দোজ অফ ব্যবহৃত হয়। সাবজেক্ট যদি প্লুরাল কাউন্টেবল হয় তাহলে দোজ অফ ব্যবহৃত হয়। যেমন দ্য রাইস অফ রংপুর ইজ বেটার দ্যান দ্যাট অফ ঢাকা। কেন আমি এখানে দ্যাট অফ ইউজ করলাম? কারণ এখানে সাবজেক্ট দ্য রাইসটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, তাহলে সাবজেক্টটা কি একটা আনকাউন্টেবল নাউন, তাহলে আমাকে কী করতে হবে, দ্যাট অফ বসাতে হবে। কিন্তু দ্য রোডস অফ রাজশাহী আর ক্লিনার দ্যান দোজ অফ ঢাকা, এখানে এই রোডসটা কি, এটা হচ্ছে প্লুরাল কাউন্টেবল নাউন। সুতরাং প্লুরাল কাউন্টেবল নাউন হলে আমরা কী বসাবো, দোজ অফ বসাবো। কী বসাবো, দোজ অফ। তাহলে দ্য রোডস অফ রাজশাহী আর ক্লিনার দ্যান দোজ অফ ঢাকা, তো
তো যাই হোক, আমরা আজকে বেসিক আলোচনা করলাম, এরপরে আমরা বিগত বছরের প্রশ্ন অনেকগুলো সলভ করব। সবাই আমাদের সাথেই থাকো। আর অবশ্যই ভালো হবে তোমরা যদি সবাই ভার্সিটি উইন বইটা কিনে রাখো, তাহলে আমরা খুব দ্রুত ইউনিভার্সিটি কোর্সটা কমপ্লিট করতে পারবো। কারণ আসলে এই যে জিনিসগুলো পড়াচ্ছে তোমাদের সাথে যদি এই বইটা থাকে তাহলে অবশ্যই অনেক সুবিধা হবে। তোমরা অনেকেই অনেক বই কেনো, কিন্তু সেই রাইটাররা কিন্তু এসে তোমাদেরকে পড়াই দিয়ে যায় না, কিন্তু আমি কিন্তু তোমাদেরকে পড়াই দিয়ে যাচ্ছি। সো এর থেকে বেশি সুবিধা কিন্তু আসলে হয় না। সো অবশ্যই যারা বইটা কিনতে চাও, অবশ্যই এই যে ভিডিও টিউটোরিয়ালটার কথা বললাম সেই ভিডিও টিউটোরিয়ালটা দেখে অর্ডার করিও। ইউটিউবে গিয়ে সার্চ দিবে হাউ টু বাই ভার্সিটি উইন বুক, এটা লিখে সার্চ দিলে যে ভিডিওটা আসবে, এই ভিডিওটা দেখলেই সুন্দর করে বাসায় বসেই তোমরা এই বইটা অর্ডার করতে পারবে। আর যদি তাও না পারো তাহলে অবশ্যই আমাকে ফোন করিও, আমাদের হেল্পলাইনের নাম্বারটা দেওয়া আছে এখানে ফোন করিও এবং বইটা অবশ্যই অর্ডার করিও। এই বইটা তোমার হাতে থাকলে তুমি বাসায় বসেই ভার্সিটির প্রিপারেশনটা নিতে পারবে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।